রাজ্যের বুকে চাঞ্চল্যকর ঘটনা আবারও তুলে ধরবো সেই শরীফুল ইসলামের প্রসঙ্গ। কারণ রাজ্যের মধ্যে এই ভয়াবহ ঘটনা হয়তোবা ঘটতে পারতো না, কিন্তু হ্যাঁ ঘটে গেছে। আজকে উত্তরপ্রদেশ কিংবা বিহার কিংবা অন্য কোনো রাজ্য নয়, আমাদের ত্রিপুরা রাজ্যের মতো রাজ্যে এই ঘটনা ঘটায় আজকে রাজ্যবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আজকে যুব প্রজন্মের মধ্যে একটা আতঙ্ক কায়েম হয়ে গেছে। তবে তারই মধ্যে এই দক্ষিণ ইন্দ্রনগরের যে যুবক শরীফুল ইসলামের মৃতদেহ উদ্ধার গন্ডাছড়াতে উদ্ধার হয়েছে এবং এই হত্যাকাণ্ডে এবার মূল যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করে এবার পুলিশ যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি এখন করছেন আজকে গোটা রাজ্যবাসী। এরই মধ্যে পুলিশের বিরাট পদক্ষেপ বলা চলে যে পুলিশ এখন তারা বলছেন যে হত্যাকাণ্ডের ঘটনায় 6 জনকে অ্যারেস্ট করেছেন। এনসিসি থানার পুলিশ অ্যারেস্ট করেছে 6 জনকে এবং সংবাদ মাধ্যমের বিষয় আজকে গোটা বিষয় বিস্তারিত তথ্য তুলে ধরেছেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। কিন্তু এই যে ঘটনাটা আজকে ঘটে গেল সেখানে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন যখন মাথাচাড়া দিচ্ছে, তারই মধ্যে উল্লেখযোগ্য যে প্রশ্নগুলি রয়েছে সেটা কিন্তু আজ আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আজকে রাজ্য পুলিশ কোথায় রয়েছে, যেখানে 3টে দিন যাবত সেই যুবক নিখোঁজ ছিল, তার পরিবার বারবার থানায় দ্বারস্থ হয়েছে, তার এলাকাবাসী বারবার থানায় দ্বারস্থ হয়েছে, কিন্তু সময় উপযুক্ত ব্যবস্থা কেন গ্রহণ করেনি পুলিশ? আজকে যে নাকা চেকিং গুলি বসানো হয়েছে রাজ্যের বুকে, যে সেখানে আগরতলা থেকে শুরু করে বিশ্রামগঞ্জ কিংবা সাব্রুমের যে নাকা চেকিং গুলি বসানো হয়েছে সেগুলি কি আদৌ সক্রিয় ছিল, কিংবা রাজ্য পুলিশ কি সেই জায়গাটাতে সক্রিয় ছিল? কারণ যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিন্তু এই মুহূর্তে একটা চাঞ্চল্য, একটা আতঙ্ক বিরাজ করছে রাজ্যবাসীর মধ্যে। বারবার একই কথা বলতে হচ্ছে, কারণ সেখানে দক্ষিণ ইন্দ্রনগরের সেই যুবক, কিন্তু তাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে যথারীতি। আর তার দেহটা কোথায় মিলেছে না, গন্ডাছড়া নারায়ণপুরে তার দেহ মিলেছে। নারায়ণপুরের একটি পানের দোকানে তার দেহ মিলেছে। এতটা পার্থক্য রাস্তার, তবে সেই যে চেকিং গুলি বসানো হয়েছে নাকা চেকিং গুলি, সেগুলি কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল আজকে, যার কারণে রাজ্যের মধ্যে এই ধরনের একটা ভয়াবহ ঘটনা, হাড়হিম করা ঘটনা বললেও হয়তো বা কম হবে। যাই হোক, পুলিশের পক্ষ থেকে আজ এই বিস্তারিত তথ্য তুলে ধরার সময় পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে কি বলছেন শুনুন। 9:30 एक आदमी है शरीफुल इस्लाम 24 ईयर्स, ये स्मार्ट सिटी में इलेक्ट्रिशियन का काम करता है। तो ये एक्चुअली इसको एक आदमी है डॉक्टर दिवाकर साहब 28 ईयर्स, ये बांग्लादेश से MBBS किया है। इसने फ़ोन करके बुलाया है, कुछ गिफ्ट देना है, इधर आ जाओ बोलो। सो इसने जब गया तो इन्होंने बुलाया था साउथ इंदिरा नगर में कबरकला के पास जयदीप दास के घर में। तो उसका एज है 20 ईयर्स। उसके घर में बुला के तो उसको गिफ्ट देना है ऐसे बुला के बुलाया। तो जब ये गया तो ऑलरेडी उधर और 2 लोग थे। उनका नाम है अनिमेश यादव 21 ईयर्स, और जयदीप तो पहले से था, और नवनीता दास ये 25 ईयर्स। तो ये 4 लोग उधर मौजूद थे। तो उसके बाद इन 4 लोगों ने प्लान करके दिवाकर शाह ने, जो शरीफुल इस्लाम है, उसको गला दबा के मर्डर किया है। तो इसका मेन रीज़न है कि एक लड़की थी, उसका अफेयर पहले जो लव अफेयर था शरीफुल इस्लाम के साथ चल रहा था। उसके बाद उन दोनों का कुछ झगड़ा हुआ था। दिवाकर शाह जो है डॉक्टर, वो लड़की का कजिन ब्रदर है। तो उसको भी वो लड़की से प्यार हो गया था, और उन दोनों का भी बहुत सारा मोबाइल में लव मैसेजेस एक्सचेंज है। तो एक सॉर्ट ऑफ ये लव ट्रायंगल हुआ था दिवाकर शाह और लड़की और शरीफुल इस्लाम के बीच में। तो दिवाकर शाह को ये पहले से प्लान किया कि शरीफुल इस्लाम को एलिमिनेट करना पड़ेगा ये लड़की का प्यार जीतना के लिए। तो उसने पहले से 2 दिन पहले ही एक ट्रॉली बैग लेके आया था। तो मर्डर करने के बाद इसको ट्रॉली बैग में लगा के रात को उधर ही एक और घर में शिफ्ट किया है बॉडी को। एक मौसमी है, उसके घर में शिफ्ट किया था। उसके बाद सुबह जो दिवाकर का पिता है दीपक साहब 52 ईयर्स, और उसका मदर देविका साहब, ये लोग गंडाचला में रहते हैं। तो उधर से एक इको गाड़ी लेके ये लोग आके 9 तारीख को अराउंड सुबह 9 बजे ये ट्रॉली बैग को लेके फिर गंडाचला लेके गए। उनका उधर एक दुकान है, दुकान के अंदर जो फ्रीज़र रहता है आइसक्रीम का फ्रीज़र, उसके अंदर बॉडी को छुपाया था।
तो अभी रात को हम लोगों ने सभी को अरेस्ट कर लिया है। उसके बाद कन्फेशन सब लेके अभी हम लोगों ने बॉडी को रिकवर किया। इससे कितने लोग का अरेस्ट हुआ है? टोटल 6 लोग अरेस्टेड है। इसमें एक डॉक्टर दिवाकर शाह 28 ईयर्स, जयदीप दास 20 ईयर्स, नवनीता दास 25 ईयर्स, अनिमेश यादव 21 ईयर्स, दीपक शाह 52 ईयर्स एंड देविका शाह 48 ईयर्स। दोस्त है? नहीं, ये दिवाकर साहब जो है इसका कजिन है, जो लड़की का कजिन ब्रदर है। कहाँ रहते हैं? तो दिवाकर साहब मेनली गंडाचरा में रहता है, लेकिन इधर अभी बनकुमारी में भाड़े पे रहता है। और जो लड़की है वो चंद्रपुर का रहने वाली है। और जो मर्डर हुआ वो इंदिरानगर, साउथ इंदिरानगर कबर कला में हुआ है। और जो इनका पेरेंट्स जो बॉडी शिफ्ट किया वो गंडाचरा में है। Which date the murder took place? मर्डर टुक प्लेस ऑन द 8th ओनली। 8th अराउंड रात को 9 या 10 बजे ऐसा मर्डर हुआ है। रात भर उन लोगों ने बॉडी एक और जगह पे शिफ्ट करके सुबह बॉडी को शिफ्ट किया है गंडाचरा। আপনারা শুনলেন পুলিশ সুপার কিরণ কুমারকের বক্তব্য। অবশ্য পুলিশের পক্ষ থেকে যে বিষয়টা তুলে ধরা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যে বিষয়টা জানা গেছে সেটা না বললেই নয়, যে কার্যত সেখানে উল্লেখ করেছেন, নামগুলো না বললেই নয়, যে প্রেমিকার একজন ভাই দিবাকর সাহা এবং তার আরো এক বন্ধু জয়দীপ মিলে গিফট দেওয়ার নাম করে তাকে ফোন করে নিয়ে যায়, শরীফুল ইসলামকে ফোন করে নিয়ে যায় এবং সেই সময়টাতে পূর্ব পরিকল্পনা এক প্রকার, যেটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পূর্ব পরিকল্পনা মোতাবেকই নাকি সেভাবে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং এরপর তাকে গলা টিপে তাকে খুন করা হয় এবং তার দেহটাকে টুকরো টুকরো করে যে গন্ডাছড়া যুবক রয়েছে তাদের দোকানে ডিপ ফ্রিজের মধ্যে তার দেহ সংরক্ষণ করে রাখা হয় এবং ট্রলি করে সেই দেহটিকে গন্ডাছড়াতে নিয়ে যাওয়া হয়েছে। এবং একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যেটা উত্তরপ্রদেশে আমরা দেখেছিলাম, যে উত্তরপ্রদেশের বালিয়ার যে ঘটনা, স্ত্রী রীতিমতো স্বামীকে খুন করে ড্রামের মধ্যে সংরক্ষণ করে রেখেছে এবং তারই যেন আরো এক ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে। যাই হোক, এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক মণিময় রায়। মণিময় বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। মণিময় বাবু, আজকের এই ঘটনাটা কিভাবে দেখছেন? তবে কি এই যে মিরাটের ঘটনাটা ঘটে গেছে কিংবা উত্তরপ্রদেশের ঘটনা ঘটে গেছে তারই পুনরাবৃত্তি আমাদের রাজ্যে হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? এর আগেও তন্দুরের ঘটনা ঘটেছিল দিল্লিতে, যে আমরা জানি এটা অনেক বছর আগে। এরপরে পর ঘটনা দেখতে দেখতে ত্রিপুরাতে এই ধরনের ঘটনা আমাদের চোখে খুব কম এসেছে এবং বস্তাবন্দি করে মেরে মাটির তলায় রেখে দিয়েছে এই ধরনের ঘটনা আগরতলার জয়নগরেই হয়েছে। এটা স্ত্রী তার স্বামীকে এরকম ঘটনা ঘটিয়েছেন। কিন্তু এই যে ঘটনাটা, গন্ডাছড়ার ঘটনাটা, এটা খুব অবাক করার মতো বিষয়। বিষয়টা হচ্ছে এই কারণে অবাক করার মতো বিষয়, আমাদের এসপি সাহেব যা বলেছেন তার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। এটা প্রাথমিক এনকোয়ারিতে উনি যা পেয়েছেন সেটাই বলেছেন এবং যে জায়গাটায় মিস করা হচ্ছে, আমার মনে হয় এটা মিস লিঙ্ক হচ্ছে, সেটা হচ্ছে এই যে ছেলেটা নাম তোমরা বললে একটু আগে, ওর মানে এই দীপক সাহার যে ছেলে, যে এটার সঙ্গে প্রাইম অ্যাকিউজ বলে মনে করা হচ্ছে এখন অব্দি প্রাথমিক পরিস্থিতিতে। একটু সংশোধন করব, তবে সেখানে শুধু দিবাকর সাহা নামের এক যুবকের বিষয়ে কথা বলছিল পুলিশ সুপার, যেমনটা বলছিলেন। হ্যাঁ, এই যে দিবাকর সাহা, যে এর বাবার নাম বোধহয় সম্ভবত দীপক সাহা, যার দোকান থেকে এই ডেড বডিটা পাওয়া গিয়েছে তাদের ডিপ ফ্রিজ থেকে। তাদের দোকানটা হচ্ছে গন্ডাছড়ার নারায়ণপুর বলে একটা জায়গা। তো এই দোকানের থেকে, ডিপ ফ্রিজ থেকে এটা পাওয়া যায়। এই যে দিবাকর যে সাহা, এই দিবাকর সাহা বাংলাদেশের থেকে কিন্তু এমবিবিএস, আমাদের এখানকার যেমন এমবিবিএস ডাক্তারি শাস্ত্র নিয়ে পড়াশোনা করে ফিরেছে, এই খবর আমি পেলাম। এখন এটা পুলিশ তার এনকোয়ারিতে প্রাথমিক ভাবে যেটা পেলাম। এবং এই যে যার মেয়ের সঙ্গে কথা ভ্যানগার্ড যেটা বললো একটু আগে, সেই মেয়ে, তার যে বাবা রূপক সাহা, তিনি কিন্তু বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন। এই মেয়েটি আগরতলায় পড়াশোনা করে, এই সুবাদেই সম্ভবত শফিক মিয়ার সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠেছিল।
এই মনে করা হচ্ছে এই সম্পর্কর পরিপ্রেক্ষিতে যেটা তাদের পারিবারিক ভাবে মেনে নেওয়া হয়নি। এবং তাহলে এই খুনের প্রশ্নটা এলো কি করে? একটা এটাও ঠিক, এটাও মানে প্রকাশিত তথ্য যে ওকে দিবাকর একটা গিফট দেওয়ার নাম করে ওর বোনের বোনের একটা গিফট, এটা শফিকের কাছে দেওয়ার নাম করেই ওকে ডেকে আনা হয়েছিল। এটাও ঠিক। এবং সবচেয়ে বড় কথা, আগরতলা থেকে খুন করে টুকরো টুকরো করে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া, গন্ডাছড়া আগরতলা থেকে নিয়ে যাওয়া মানে চারটিখানি কথা নাই, কিন্তু বেশ কয়েকটা পুলিশ ফাঁড়ি অতিক্রম করে যেতে হয়। এই যে এতদিন ধরে মানে আজকে দিন দুয়েক, কালকে বা গত পরশুদিন রাতে বোধহয় পুলিশের কাছে একটা হয়েছে, জিডি এন্ট্রি হয়েছে। এই আগরতলা শহর থেকে গন্ডাছড়া পর্যন্ত তো গাড়ি চালিয়ে যেতে হয়েছে, একটা ইকো গাড়ি সম্ভবত, যতটুকু প্রাথমিক ভাবে আমি খবর পেয়েছি, ইকো গাড়ি করে এটা নিয়ে যাওয়া হয়েছে। বডিটা নিয়ে গিয়ে মানে কাটা অবস্থাতেই নিয়ে গিয়ে ঢোকানো হয়েছে ডিপ ফ্রিজে। প্রাথমিক ভাবে যা আমরা খবর পেয়েছি, এটা পুলিশ দেখবে, পুলিশের বিষয়। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে যেহেতু পুলিশের কাছে জিডি এন্ট্রি হয়েছে, তাহলে পুলিশের নলেজে থাকার কথা। এতটা জায়গা আগরতলা থেকে একদম গন্ডাছড়া পর্যন্ত, এটা 15 মিনিট 20 মিনিটের বিষয় না, বা ফ্র্যাকশন অফ সেকেন্ডসের ব্যাপার না। এটা হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে তাও না, ঘটনাটা হচ্ছে বাই রোডে নিয়ে যাওয়া হয়েছে। একটা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, গলা টিপে হত্যা করা হয়েছে, এটা তো এসপি সাহেব নিজেই বললেন, ওরা স্বীকারই করেছেন, যাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে জেনেছেন। তারপরে কাটা হয়েছে, কাটা হয়ে সেটাকে ডিপ ফ্রিজে নিয়ে যাওয়া, ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি এই জায়গা পর্যন্ত সরকার, আমার প্রশ্নটা দুটো। একটা প্রশ্ন হচ্ছে যে প্রাথমিকভাবে এনকোয়ারি, নিখোঁজের এনকোয়ারি পুলিশ কতটুকু করেছিল, এই জায়গায় একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে আগরতলা থেকে একটা গাড়ি দিনের বেলা বা যে কোন সময় নিয়ে যাওয়া হয়েছে, অধিক রাত্রিতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এতগুলি আউটপোস্ট কভার করে গাড়িটাকে বেরিয়ে চলে গেল কি করে? এটাও আমাদের পুলিশের দৃষ্টির ভেতরে আনতে হবে। আরেকটা বিষয়, এটা আমি পুলিশকে ধন্যবাদ জানাই যে অন্তত ডেড বডির কাটা অবস্থায় ডেড বডিটা পাওয়া গিয়েছে। এবং এই যে যার দোকান, যে মানে যাকে প্রাথমিকভাবে দিবাকর সাহাকে যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, তারই বাবা সম্ভবত দীপক সাহা, ওখানকার অত্যন্ত পরিচিত মানুষ এই দীপক সাহার যে পানের দোকানটা, এবং বিশেষ করে দীপক সাহা। সুতরাং এই ঘটনাটা দীপক সাহা কতটুকু জানেন, এটা কখন গিয়ে রাখলো? এটা তো মানে চুপচাপ করে এত বড় বডিটা, এই শফিক মিয়ার এত বড় শরীরটাকে বেশ কয়েকটা খন্ড খন্ড করে নিয়েও ঢুকলে, এটা চুপচাপ করে নিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে, কেউ কিছু টের পেল না গত 2 দিন ধরে। এটা খুব অবাক লাগার বিষয়। প্রাথমিকভাবে এটা মানে জানতে হবে। আর মেয়েটার সম্পর্কে আমি বলতে চাই, মেয়েটা, ওকেও নিশ্চয়ই পুলিশ জিজ্ঞেস করবে। প্রণয়টা এমন এক জায়গায় চলে গেল যে একজনকে খুন হতে হলো। এখানে একটা বিষয় আমি বলে রাখি, এখানে ধর্মীয় ব্যাপার কিন্তু এখনো আসেনি। আমি গন্ডাছড়া থেকে যা খবর নিয়েছি যে মুসলিম ছেলের সঙ্গে তোমার যোগাযোগ হলো কি করে ইত্যাদি বিষয়গুলি, এই প্রশ্নগুলি কিন্তু এখনো ওঠেনি। আমার ধারণা এটা উঠবে, খুব তাড়াতাড়ি উঠবে, এই খুনটাকে খুব জড়ো করে দেওয়ার জন্য উঠবে, কিন্তু এখন অবধি ওঠেনি। তবে পুলিশ ছেলেটাকে বাঁচাতে পারলো না, বটে শফিক মিয়াকে বাঁচাতে পারলো না, এটা পুলিশ বুঝবে কেন ওকে খুঁজে পাওয়া, মানে জ্যান্ত খুঁজে বার করতে পারলো না। কিন্তু পরবর্তী সময় পুলিশ যে অ্যাক্টিভলি যে অ্যারেস্ট গুলি করেছে খুব তাড়াতাড়ি, যে পালিয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু ছিল। এই যে দিবাকর সাহা যে বাংলাদেশে লেখাপড়া করেছে, এমবিবিএস করেছে, ও কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশে পালিয়ে যেতে পারতো। পুলিশ তার কর্ডনিং এর মধ্যে রেখে তাকে যে খুব তাড়াতাড়ি ধরতে পেরেছে, প্রাথমিকভাবে যা মনে করা হচ্ছে, সেই দিক থেকে অবশ্যই পুলিশ একটা ধন্যবাদ পেতে পারে। কিন্তু যে জায়গাটায় এসপি সাহেব যেটা বললেন, প্রাথমিকভাবে যে কথাটা বললেন, আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আর একটু অ্যাক্টিভ কি হওয়া যেত না? তাহলে কি ছেলেটাকে বাঁচানো যেত না? এখন এই শফিক মিয়া সম্পর্কে কিন্তু আবার একাধিক খবরও পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে সে কিন্তু মাঝে মধ্যেই বাংলাদেশে যাতায়াত করে। এখন কেউ স্থানীয় ভাবে কেউ বলছেন ও বোধহয় বাংলাদেশেই থাকে,
এবং মাঝে মাঝে এখানে আসে। এখন ওদের সঙ্গে কি ফেসবুকে পরিচয় হয়েছিল, নাকি টেলিফোনে পরিচয় হয়েছিল, নাকি সামনাসামনি পরিচয় হয়েছিল, সেই ব্যাপারটা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে এই প্রণয় ঘটিত ব্যাপার যে তবে এটা নিঃসংশয় বলা যায়। প্রশ্ন রাখবো মনিবুল বাবু আপনার কাছে, এই যে যে নিখোঁজ হয়েছে যুবক, তার পরিবারের পক্ষ থেকে কিন্তু যথারীতি সময় মতো তারা নিখোঁজ ডায়েরি করেছেন, এবং সেক্ষেত্রে নিখোঁজ ডায়েরির পর যে থানাতে তারা নিখোঁজ ডায়েরিটা করেছেন, তাদের কি উচিত ছিল না সেই থানা কর্তৃপক্ষকে যে রাজ্যের রাজ্যের বিভিন্ন থানাতে সেখানে অবগত করানোর বিষয়টি? আজকে পুলিশের গাফিলতির কারণে একটা বাবা একটা মার কোল খালি হয়ে গেছে, সেটা কি সমস্তটা বলবেন না যে সেখানে পুলিশেরও কোথাও গিয়ে? একদম 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 না না, এই ব্যাপারে কোনো সংখ্যা, আমি তো প্রাথমিকভাবে যে কথা বলেছি যে আমি এসপি ওয়েস্টের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না, উনি যতটুকু বলেছেন ভ্যানগার্ডকে, এই নিয়ে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমি শেষ অংশে যেটা বললাম যে এই পরিস্থিতিতে জিডি এন্ট্রিটা করার পরে এই ছেলেটাকে খুঁজে বার করার জন্য পুলিশ কি কি পদক্ষেপ নিয়েছে সেটা পুলিশকে বলতে হবে। কারণ কি, কারণ জিডি এন্ট্রি করে যাওয়ার পরে 48 ঘন্টা পেরিয়ে গেল, এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের কোন কোন জায়গায় তারা অ্যাপ্রোচ করেছে, এই জায়গাটায় খোঁজ খবর নিয়েছে, কি কি পরিস্থিতিতে খোঁজ খবর নিয়েছে, এবং গন্ডাছড়া তাদের মাথায় ছিল কিনা, তাদের যে যারা জিডি এন্ট্রিটা করেছেন সেখানে তারা এই প্রণয় গঠিত ব্যাপারটা জানিয়েছিলেন কিনা। আমাদের কাছে তো এন্ট্রিটা নেই, তাহলে সেখানে স্পষ্ট হবে, তাহলে পুলিশের কাছে আরো স্বচ্ছ ধারণা হয়ে যাওয়ার কথা। তাহলে কিসের ভিত্তিতে হঠাৎ করে পুলিশ গন্ডাছড়া থেকে গিয়ে ওই ডেড বডিটা বার করলো কি করে? তাহলে গন্ডাছড়া একটা লিঙ্ক ছিল, এই যে দীপক সাহার দোকান একটা লিঙ্ক পুলিশের কাছে ছিল, তা সেটা 48 ঘন্টা পরে কি করে এলো? এটা পুলিশ বলতে পারবে, পুলিশ তার তদন্ত রিপোর্ট জমা দিলে পরে এটা মামলা টামলা হবে, আরো ডিটেলস হবে। কিন্তু ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক, এই জায়গাতে কিন্তু এই যে জিডি এন্ট্রি করে নেওয়ার পরে পুলিশের কিন্তু গাফিলতিকে কিন্তু অস্বীকার করা যাবে না এই মুহূর্তে। এসপি সাহেব সব যেটা বলেছেন আমি তার কথার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, আমি আবার বলছি, কিন্তু জিডি এন্ট্রি হয়ে যাওয়ার পরবর্তী সময় পুলিশের পদক্ষেপগুলি কি কি ছিল? ডেড বডি পাওয়ার পরে পুলিশ আটকে ফেলেছেন, একজন দিবাকর শাহকে আটকেছেন, আরো একজনকে সম্ভবত জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। এইগুলি সবগুলি বুঝলাম, সবগুলি করেছেন, কিন্তু আফটার দ্য মার্ডার কমেন্টস এই জায়গাটা আমাদের কাছে দেখতে হবে। বিফোর দ্য ইনসিডেন্ট কিন্তু পুলিশ কিছু করতে পারলো না, ছেলেটাকে জ্যান্ত ধরতে পারলো না। অবশ্যই একটা মার কোল খালি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওই মার কি অবস্থা গিয়ে দাঁড়ায়, এটা ওই মা বলতে পারবেন, আর মার কাছাকাছি যারা আছেন আত্মীয় স্বজনরাই বলতে পারবেন। আমরা হয়তো নিউজের খাতিরে নানা রকম কথা বলবো, দুঃখ প্রকাশ করবো, শোক জানাবো, ইত্যাদি বলবো, কিন্তু মার কিন্তু এই 10 মাস 10 দিন তার পেটের ভেতরে ছেলেটাকে বড় করা হয়েছে, একটা জ্ঞান্ত ছেলেকে এইভাবে মেরে ফেলা হলো ত্রিপুরা রাজ্যে, এটা কিন্তু আইন শৃঙ্খলার উপর প্রশ্ন আসবেই। একেবারে। তবে বর্তমান সময়ে যেভাবে অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে, এবং বিশেষ করে তার মূল একাংশ সচেতন নাগরিকরা যারা বলছেন যে যুবদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে, এবং বিশেষ করে প্রণয় সংক্রান্ত ঘটনাটাই কিন্তু বারবার উঠছে, এর পেছনের কারণটা কি হতে পারে বলে আপনি মনে করছেন? প্রথম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি রয়েছে, এই একটা বিষয় রয়েছে যে আমাদের সোশ্যাল মিডিয়ার একটা অবশ্যই একটা পার্ট রয়েছে। এছাড়া হচ্ছে স্কুল কলেজগুলিতে খুব ব্যাপক পরিমাণে শৃঙ্খলাহীনতা, এটা একটা রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রশাসনের যে দায়ভার রয়েছে, দায়ভারের বাইরে। তোমাকে একটা কথা বলি, আগরতলা শহর ঘুরে যদি সকাল 10টা থেকে 4টে পর্যন্ত সব স্কুলগুলি এবং কলেজগুলি যদি আমরা একটু হেঁটে বেড়াই, তাহলে দেখবো কটা ক্লাস হচ্ছে আর কটা ক্লাস হচ্ছে না। আর দুপুর 10:30-10টা থেকেও যদি, সকালবেলাটা বাদই দিলাম, 10:30-10টা থেকে যদি টিচারের বাড়ি বা কোচিং সেন্টার গুলিতে যদি আমরা একটু হাঁটাহাঁটি করি, তাহলে দেখবো কি পরিমাণ ছেলে মেয়েরা কোচিং সেন্টারে আছে, অনেক স্কুল কলেজ থেকে বেশি। এই যে ফ্রি মিক্সিং ব্যাপারটা হচ্ছে, আমি তাকে অপবাদ দিচ্ছি না, ফ্রি মিক্সিং এর ব্যাপার থেকে এই ধরনের কিছু এই ঘটনাগুলি ঘটতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর হচ্ছে ব্যাপক পরিমাণে ড্রাগের উপস্থিতি, আগরতলা শহর ড্রাগে একদম ছেয়ে গিয়েছে।
মানে আমি নাম বলছি না, এই রাজ্যের একটা বিখ্যাত ছেলে যে ড্রাগের সঙ্গে লড়াই করে সেখান থেকে মুক্তি পাবার পরে নিজে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার খুলেছে। ওর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল। ও এই জীবনটাকে দিয়ে বুঝেছে কিভাবে লড়াই করে বেরিয়ে আসতে হয়। ও সাহায্য করে অনেককে। কিন্তু এই আগরতলা শহরের বাজার গুলির উপরে, একদম আগরতলা শহরের উপরে ড্রাগের যে প্রতিপত্তি বেড়েছে তাও কিন্তু একটা প্রভাব পড়েছে। আর প্রশাসনিক দিক থেকে আমরা যেটা বলছি যে কোন রকম স্কুল কলেজগুলিতে কোন রকম নজরদারি নেই, ছেলে মেয়েদের অ্যাটেন্ডেন্স সম্পর্কে কোন রকম বাধ্যবাধকতা নেই। যখন খুশি তখন আসতে পারে, যখন খুশি যেতে পারে, কলেজে না এলেও পরীক্ষায় বসতে পারে, ফলে কোনো বাধা বিপত্তি নেই। টিচারদের শুধুমাত্র প্রাইভেট টিউশনের উপর একটা নোটিফিকেশন দিয়ে দিলেই তো হবে না। এখন তো শুনতে পাচ্ছি আইএএস অফিসাররা কেউ নাকি, টিসিএস অফিসাররাও কেউ নাকি টিউশন করছেন ওই বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার ব্যাপারে, টিসিএস ইত্যাদি ব্যাপারে, এবং লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। আজকে পেপারে নিউজও বেরিয়েছে। এই যে জায়গাগুলিতে আমরা বলি যে এই জায়গার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা কি হতে পারে, পুলিশের নজরদারি ভীষণ রকম ভাবে কমে গিয়েছে। একটা স্পষ্ট করে বলি, ভীষণ রকম ভাবে কমে গিয়েছে। নতুন ডিজিপি সাহেব এসেছেন, অত্যন্ত ভালো মানুষ। আমি ব্যাংকর সাহেবকে মানে এসপি হিসেবেও পেয়েছি, এসডিপি হিসেবেও পেয়েছি, এসপি হিসেবেই প্র্যাকটিক্যালি পেয়েছি আগরতলা শহরে। এবং এই ব্যাংকর সাহেব অত্যন্ত চৌখস একজন পুলিশ অফিসার। তিনি প্রথম দিন যে প্রেস কনফারেন্সটা করেছিলেন, এই প্রেস কনফারেন্স করে দেওয়ার পরে দিন 15 কিন্তু পেরিয়ে গেল। তার যে মূল্যায়ন, সেই মূল্যায়ন কিন্তু কোনো অবস্থাতে পুলিশের যে থানাগুলিতে খুব প্রভাব ফেলেছে বলে আমার মনে হচ্ছে না। এইগুলি যদি প্রভাব না পড়ে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা বাড়বে। আমি মানে ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে চাই না। প্রশাসনিক ব্যাপারে যেগুলি সাধারণ বিষয় সেগুলিকেও নজরদারি করতে হচ্ছে না। আমি অনেক জায়গা থেকে মানে ছবি তুলে পাঠিয়ে দিতে পারবো যে একটা থানাতে একটা মাত্র গাড়ি হয়তো রয়েছে, সেই গাড়িটি আমার বাড়ির সামনে, থানাটা হচ্ছে বিশালগড়ের দিকে, আর গাড়িটা ঘন্টার পর ঘন্টা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। কি করে এই কাজটা হয় আমি জানি না। এই যে বিষয়গুলি, এইগুলি ছোটখাটো বিষয়। এছাড়া আমরা যে রাত বিরেতে পেপার অফিস থেকে যখন বাড়িতে ফিরি, আমি কোনো জায়গায় কোনো পেট্রোলিং আমি দেখতে পাই না। এই যে রেড অ্যালার্ট এরিয়া বলে আমরা পত্রিকাওয়ালারা যেটাকে বলি, এই যে ভিএম চৌমুনি থেকে প্যারাডাইস চৌমুনি পর্যন্ত জায়গাটা বিভৎস। আমি ভ্যানঘাট থেকে রাতে যখন নিউজ টক শো করে ফিরি, যখন আপনাদের সঙ্গে কথাবার্তা বলে যখন আমি যাই, ফিরি যখন, আমি দেখি তো বিভৎস অবস্থাগুলি দাঁড়ায়। এত দামি দামি গাড়ি কোথেকে আসে আমি জানি না, পুলিশ এগুলি দেখে না। এই জায়গাগুলি থেকে কিন্তু এই সূত্রপাত হতে পারে না, হচ্ছে। কারণ এই যে ক্রাইমটা যেটা এই মুহূর্তে হলো, এই ক্রাইমটা এটাকে শুধুমাত্র বিভৎস একটা খুন বলে দিলেও হবে না। এই জায়গায় আমাদের অনেকের দায়িত্ব রয়েছে। একেবারে অসংখ্য ধন্যবাদ মনিময় বাবু আপনাকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন সাংবাদিক মনিময় রায়ের বক্তব্য, অর্থাৎ রাজধানী আগরতলা দক্ষিণ ইন্দ্রনগরের যুবক এই নিখোঁজ এর ঘটনা এবং তার 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তার দেহ উদ্ধার। আজকে তার বাবা মায়ের মধ্যে কতটা কি পরিস্থিতি রয়েছে এটা হয়তো বা কল্পনার বাইরে, এবং রাজ্যের বুকে যে ঘটনাটা ঘটে গেছে তা অত্যন্ত নিন্দনীয় বলেই আজ মনে করছেন সচেতন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।